এবার শতাধিক ফেসবুক পেজ আর 20টিরও বেশি ইউটিউব চ্যানেল থেকে ছড়িয়ে দেওয়া হলো বেগম খালেদা জিয়ার মৃত্যুর গুজব। শুধু তাই না, ভুয়া শোক বার্তা এবং গণমাধ্যমকে খবর প্রকাশ করতে না দেওয়ারও মিথ্যা দাবি জানানো হচ্ছে সেখান থেকে। ওদিকে 2 বছর আগের বিভিন্ন সংবাদের ক্লিপ একসাথে জুড়ে দিয়ে একটি ভুয়া ভিডিও তৈরি করে দাবি করা হলো মির্জা ফখরুলের বাসা থেকে নাকি 60 কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং এই মিথ্যা দাবির ভিডিওটি আবার প্রায় 10 লক্ষ বার দেখাও হয়েছে। দিনের অন্যতম গুজব, মৎস্য উপদেষ্টা নাকি বলেছেন 2029 সালের আগে নির্বাচন হচ্ছে না। দর্শক, চলুন আমরা এ সমস্ত অপতথ্যের ফ্যাক্ট চেকগুলো দেখে নিই। রুখে দাঁড়াও বাংলাদেশ নামের একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে বেগম খালেদা জিয়া নাকি মারা গেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোতে তার মৃত্যুর খবর প্রচার হতে দিচ্ছে না। সেখান থেকে আরও শতাধিক ফেসবুক পেজেও এই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়। তবে এটি যে মিথ্যা সেটা বেরিয়ে আসে ফ্যাক্ট চেক করে। এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকরা আছেন, নিয়মিত চিকিৎসকদের দেয়া আপডেট এবং রাজনৈতিক নেতাদের বক্তব্য সবটাই সরাসরি সম্প্রচারে দেখানো হচ্ছে। কাজেই খালেদা জিয়ার মৃত্যুর দাবিটি সঠিক নয় এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশে সরকারের বাধা প্রদানের দাবিও অবান্তর। কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবিগুলো প্রচার করা হচ্ছে। সম্প্রতি 8,000-এরও বেশি টিকটক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হলো সেনাবাহিনীর অভিযানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসা থেকে নগদ 60 কোটি টাকা উদ্ধার হয়েছে। প্রচারিত সেই ভিডিওটিতে দাবি করা হয় এই ঘটনায় তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে ভিডিওটি নিখুঁতভাবে বিশ্লেষণ করে দেখা গেল এটি আসল নয়। প্রকৃতপক্ষে 2023 সালের অক্টোবরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের ভিডিওর সাথে বিভিন্ন সংবাদের ক্লিপ যুক্ত করে গুজব ছড়ানো হচ্ছে। এই ভুয়া ভিডিওটি আবার ইউটিউবে ছড়ানো হয়েছে এবং সেখানেও প্রায় 6 লক্ষ বার দেখা হয়েছে। ওদিকে ঢাকার মহাখালীতে সিটিসেল ভবন এবং এবি ব্যাংকে জুম্মার নামাজের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। এটি 28 নভেম্বর মহাখালীর নিমতলিতে একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও। এটিকেই মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। এনটিভি ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার নাকি বলেছেন 2029 সালের আগে আমরা নির্বাচনের কথা ভাবছি না। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এই ফটোকার্ডটি আসল নয়। এনটিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং ফরিদা আক্তারও এমন কোনো মন্তব্য করেননি। দর্শক, আজকের ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে আমরা দেখলাম 20টিরও বেশি ইউটিউব চ্যানেল থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। ফেসবুকের সাথে পাল্লা দিয়ে টিকটকেও ছড়াচ্ছে সংবেদনশীল মিথ্যা। বরাবরের মতন অপতথ্যের টার্গেটে আছে আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক দল ও নেতারা। এই বাস্তবতায় শুধুমাত্র প্রচলিত গণমাধ্যমের খবরের ওপরই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, 71, ঢাকা। আমরা প্রতিবেদন দেখলাম এবং একটা ধারণাও পেলাম। এর বাইরে প্রায় সবগুলো গুজবের সাথে আমরা সাইবার বুলিং চলতে দেখেছি, বিশেষ করে আক্রমণটা নারীদেরকে টার্গেট করেও। আমরা আগেই জানিয়েছি আমাদের সঙ্গে আছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার এবং আছেন সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমি ছোট করে নাহিদ আক্তার, আপনার কাছ থেকে একটা বিষয় একটু বুঝতে চাই। আমরা তো বলছি গুজব বা অপতথ্যের একটা বড় ধরনের প্রভাব রয়েছে। ব্যক্তি আক্রমণের পাশাপাশি রাজনীতি এবং দেশকে অস্থিতিশীল করাটা একটা বড় টার্গেট রয়েছে এবং সবচেয়ে বড় কথা সামনে নির্বাচন, সেই নির্বাচনকে টার্গেট করেও আমরা গুজব ছড়াতে দেখছি। ভূমিকম্প কিংবা বিএনপি চেয়ারপারসনের অসুস্থতাকে নিয়েও গুজব ছড়াতে দেখছি। সবকটা গুজবের কমেন্ট সেকশনে আমরা দেখতে পাচ্ছি সেখানে সাইবার বুলিং চলছে। বিশেষ করে সঠিক তথ্য নিয়ে কোনো নারী চরিত্র যদি হাজির হয় তাকেও সেই সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। গুজব থেকে সাইবার বুলিং কতটা উস্কে যাচ্ছে, খুব সংক্ষেপে। জি, অসংখ্য ধন্যবাদ। মানে সাইবার বুলিং ভার্চুয়াল ওয়ার্ল্ডে এখন খুবই কমন ফেনোমেনা, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে সাইবার বুলিং একটি ভয়াবহ মহামারীর মতো দেখা দিয়েছে। মানে আনকন্ট্রোলেবল একটা ফ্যাক্ট। মানে সোশ্যাল মিডিয়ায় আপনি যদি কোনো মতামত দেন বা কেউ কোনো মতামত দেয়, সেটা কারো অপছন্দ হয় বা পছন্দের বাইরে যায়, তাহলেই সেক্ষেত্রে অকথ্য ভাষায় গালিগালাজ বা নেতিবাচক শব্দ, নেতিবাচক
বিভিন্ন রকমের গালিগালাজ এগুলি ব্যবহার করা হয়। এই ব্যাপারগুলি মানে এখন পলিটিক্যাল টার্ময়েলের কারণে অনেক বেশি ব্যবহার হচ্ছে। কারণ হচ্ছে মানুষের হাতে এখন একদম ইজি মানে স্মার্টফোন চলে গিয়েছে। আপনি দেখবেন যে স্মার্টফোনের দাম যখন কমে গিয়েছে সেহেতু মানে এবং ইন্টারনেটের প্রাইসও অনেক কমেছে, যার ফলে সবার কাছে হচ্ছে আপনার মানে একটা ইন্টারনেট কানেকশনও আছে, মোবাইল ফোনও আছে, এবং তারা খুব সহজে সেখানে কমেন্টস দিতে পারে এবং কিছু লিখতে পারে, তাদের ওপিনিয়ন জানাতে পারে। এবং সেই মানুষগুলি যাদের হাতে মোবাইল ফোন পৌঁছে গেছে, তাদের আপনি যদি দেখেন তাদের ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল সিটিজেনশিপের কোনো জ্ঞান নেই। আপনি দেখবেন যে এখন আমরা কিন্তু শুধুমাত্র একটা দেশের সিটিজেন নই, আমরা কিন্তু এখন ভার্চুয়াল জগতেরও সিটিজেন। সেহেতু আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ডিজিটাল সিটিজেনশিপ বা ডিজিটাল লিটারেসি, সেটা অত্যন্ত মানে প্রয়োজন এবং দায়িত্বশীল একটা ক্যারেক্টারিস্টিক গড়ে তোলার জন্য এই ধরনের শিক্ষা প্রয়োজন। যেহেতু এই ধরনের শিক্ষা আমাদের মধ্যে নেই, সেই হেতু দেখা যায় যে আমরা মানে আমাদের যে গ্রাজটা বা আমাদের পার্সোনাল অপছন্দগুলি খুব সহজেই একজনকে অ্যাটাক করে আমরা সেই গ্রাজটা মেটাচ্ছি, মানে আমাদের যা ইচ্ছে তাই বলছি। সেক্ষেত্রে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে সেগুলি খুব সংগঠিত এবং পৃষ্ঠপোষকতা এবং স্পন্সার্ডও হয়ে থাকে। এবং এই আক্রমণগুলি যারা করে তারা কিন্তু দেখবেন যে একদম দল আকারে ঝাঁপিয়ে পড়ে, যেমন আমরা এটাকে ডিজিটাল মবও বলতে পারি। রিসেন্টলি দেখবেন যে এক ধরনের ডিজিটাল মবের জন্ম হয়েছে এবং তারা তারা মানে তাদেরকে কোনো মানে প্রোটেকশনও দেওয়া যাচ্ছে না। সেই জিনিসটা তার উপরে কোনো দায়িত্ববোধও এখনো একদম দুর্লভ হয়ে দাঁড়িয়েছে। দায়িত্ববোধের অভাবে সেই জিনিসটা ভীষণভাবে আর কি ছড়াচ্ছে। সেক্ষেত্রে আপনার মনে হয় কিনা, মানে এখানে শুধু যে ডিজিটাল লিটারেসির অভাব আছে সেটাই নাই, পাশাপাশি আবার মিস ইউজও আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ আছেন যারা আসলে বুঝতে পারেন যে কোন প্রক্রিয়ায় গেলে আসলে এই গুজবটা আরো বেশি ভাইরাল হবে। আমি এই জায়গাটা নিয়ে একটু পরে আসছি আপনার কাছে। ফারুক হোসেন, আমরা আসলে গণমাধ্যম কর্মীরা দুটো বিষয় একটু বেশি সাফার করছি এখনকার এই সময়টাতে। প্রথম জিনিসটা হচ্ছে আমাদের ফটোকার্ডগুলো নকল হচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের লোগো এবং নাম একটু বদলে দিয়ে কিছু স্যাটায়ার পেজ তৈরি হচ্ছে, এবং দুটো জায়গা থেকে আসলে গুজবগুলো আসছে, যেটা অনেকে সত্যি ভেবে ধরে নিচ্ছেন। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই, মানে কি ধরনের ঝুঁকিটা আসলে তৈরি হচ্ছে কাজ করতে গিয়ে, এবং যাদের জন্য আমরা খবরটা তৈরি করি সাধারণ মানুষ, তারাই বা কতটা আমাদের উপর আস্থা রাখতে পারছে? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে গণমাধ্যমে যারা কাজ করি, আপনারা জানেন যে আমাদের জন্য সবসময় চ্যালেঞ্জ থাকে যে পাঠকদেরকে বা শ্রোতাদেরকে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটা উপস্থাপন করা। তবে সাম্প্রতিক সময়ে আপনার ভার্চুয়াল মিডিয়া বলি বা ডিজিটাল মিডিয়া বলি বা সোশ্যাল মিডিয়া বলি, যেটাই বলি, এই ট্রেন্ডটা শুরু হওয়ার পর কিছু চ্যালেঞ্জ তো আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে কোনো ধরনের আপনার যাচাই বাছাই ছাড়া, কোনো ধরনের ফ্যাক্ট চেক ছাড়া যে যার মতো করে যখন মনে হচ্ছে যে কোনো ধরনের সংবাদ তারা বা তথ্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে আরো ভয়াবহ আকার ধারণ করেছে, সেটা হলো বিভিন্ন সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের লোগো বা আপনার নাম এটাকে বিকৃত করে বা একই রকম রেখে কিছু বর্ণ চেঞ্জ করে সেটাকে ফটোকার্ড বলি বা যেভাবে বলি এগুলো প্রচার করা হচ্ছে। এবং আমাদের আমাদের যেটা যেটা হয় যে আমাদের এখানকার যারা পাঠক আছেন বা শ্রোতা আছেন বা আমাদের দেশের মানুষ, এই জায়গাটাতে ভীষণভাবে সচেতনতার অভাব আছে এবং তারা আসলে অনেক সময় জেনে হোক না জেনে হোক যে কোনো তথ্য প্রথমে দেখলে তারা বিশ্বাস করে নেয়। আপনার ইয়েতে প্রতিবেদনে যেটা আপনি শেয়ার করলেন যে বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা তথ্য প্রচার করা হয়েছে, আসলে মানুষ এটা দেখার সাথে সাথে কিন্তু এটা ক্রস চেকও করে না যে আসলে আমি একটু চেক করি বা আসলে ঘটনাটা হলো কিনা। এটা দেখার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা বিশ্বাস করে ফেলে। এটা হলো আমাদের পাঠকদের বলি বা আমাদের শ্রোতাদের বলি, এটা একটা দুর্বলতা এবং এই জায়গাটাতে সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। আমাদের সবার আগে যেটা হতে হবে, আমাদের
এই জায়গাটা সচেতন হতে হবে। আমরা যে কোনো কিছু যদি দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বা যেখানেই হোক, আমাদের দেখার পর প্রথম কাজ হচ্ছে যে আমাদেরকে সেই তথ্যটা প্রথম দেখাতে বিশ্বাস না করে আমাদেরকে এটা একটু ওয়েট করতে হবে। আমরা করি কি, একটা দেখার সাথে সাথে কেউ হয়তো কমেন্ট করে ফেলি, তো আসলে এটার নিচে কি লেখা আছে সেটাও অনেকেই পুরোপুরি পড়ে না। এটা দেখার পরই এটাতে কমেন্ট করে বা শেয়ার করে বা এটা নানাভাবে প্রচার করে। অথচ হওয়া উচিত ছিল আমি একটা তথ্য পেলাম, এটাতে একদম। আমি আগে আসলে সংকটটা আপনার কাছ থেকে স্পষ্ট হলাম। এরপরে আমি যখন আপনার কাছে আসবো তখন আসলে সমাধানের পথটা খোঁজার চেষ্টা করব। কারণ অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন আপনাদের ফটো কার্ড যদি নকল হয় তাহলে কেন আসলে আপনারা মামলা করেন না? এই ব্যাপারটা একটু জানার চেষ্টা করব। এবং নাহিদ আক্তার, একটা শক্তিশালী শব্দ আপনি প্রয়োগ করেছেন, ডিজিটাল মব। এটা অনেকেই বলেন যে সংঘবদ্ধভাবে পরিকল্পিতভাবে একটা অপতথ্য ছড়িয়ে দিয়ে ভাইরাল করে দেয়া। সেই জায়গার সমাধানটা খুঁজবো। নাহিদ আক্তার, এ পর্যায়ে আপনার কাছ থেকে একটা সমাধানই খুঁজবো। আপনি বলছিলেন ডিজিটাল মবের কথা এবং হ্যাঁ, এটা আমরা হতেও দেখছি। খুব সংক্ষেপে যদি কিছু সাজেশন দেন যে কিভাবে আসলে পথগুলো বন্ধ করা যেতে পারে। ডিজিটাল লিটারেসি বিষয়টা তো এসছে, এর বাইরে আর কি করা যেতে পারে? ধন্যবাদ। ডিজিটাল লিটারেসি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখানে। মানে সবাইকে ডিজিটাল লিটারেসি দিতে হবে। আর যেটা এর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার আপনি যেই ব্যাপারটা বলেছিলেন যে ফটো কার্ডগুলি যে ব্যবহার করছে, বোঝাই যাচ্ছে না যে কোনটা ৭১ টিবির আর কোনটা ফেক। তো এই জি। ধরনের ব্যাপারগুলির উপরে আইনি ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। এখানে আইনি ব্যবস্থা জোরালো না করলে এই বড় ধরনের বুলিং থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব না। মানে সাইবার বুলিং যে এন্টারটেইনমেন্ট না, সাইবার বুলিং যে ফান না, এবং সাইবার বুলিং প্রোটেস্টের ভাষা নয়, এটা একটা ভায়োলেন্স। এটা মানুষকে বোঝাতে হবে যে যাকে তাকে গিয়ে আক্রমণ করা যায় না। যেমন বুঝতে পারছি। ধরেন তার মানে আইনের প্রয়োগটা এখানে যথাযথভাবে করা উচিত। ফারুক হোসেন, একটা বিষয় তো অনেকে আমাদেরকে বলেন যে গণমাধ্যম কর্মীরা আসলে যে খবরগুলো তৈরি করেন সেই খবরগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা না থাকার কারণে তারা ফেসবুকে ঢুকছেন এবং সেই সুযোগে আরেক চক্র গুজব ছড়াচ্ছে। মানে সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমের দায়টা আছে কিনা, থাকলে পুষিয়ে নেওয়ার উপায়টা কি? ধন্যবাদ আপনাকে। গণমাধ্যমের দায় আমরা সত্যিকার অর্থে পুরোপুরি এড়াতে পারি না। আপনি জানেন যে বিগত আওয়ামী সরকারের আমলে আমাদের গণমাধ্যমের অনেক কিছুই ধরাবাঁধা নিয়মের মধ্যে ছিল, যেখানে আমরা অনেক কিছু প্রচার প্রচারণার ক্ষেত্রে আসলে সেলফ সেন্সরশিপই অনেক ক্ষেত্রে আরোপ করতাম, কিছুটা আমাদের বাধ্যবাধকতা ছিল। জি। সেই জায়গা থেকে আস্থার কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে আমি এখনো মনে করি এবং আমার ধারণা দেশের মানুষও বিশ্বাস করে যে তথ্য পাওয়ার, সঠিক তথ্য পাওয়ার ক্ষেত্রে এখনো গণমাধ্যমই হলো প্রধান সোর্স। আমরা হয়তো কোনো সংবাদ সময় মতো দিতে পারি বা দিতে পারি না, এটা থাকতে পারে, কিন্তু আমরা যখন কোনো সংবাদ দেই সেটা শতভাগ নিশ্চিত না হয়ে কিন্তু কোনো গণমাধ্যম সংবাদ প্রচার করে না। জি। আপনি দেখাতে পারবেন না যে সংবাদ মাধ্যম হলো খুব বেশি সংখ্যক মানে সংবাদ এরকম একদম, গুজব বা একদম। এই টাইপের আমি কিছু। আমার যেহেতু মানে ফারুক হোসেন, এই বার্তাটুকু দরকার ছিল আপনার কাছ থেকে, সেটা আমরা পেয়েছি এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে এখান থেকে আমরা আলাপটা আবারও শুরু করব। এবং অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য।